তো আজকে আমাদের ২০২৬ সালের WBPSC মিসেলেনিয়াস পরীক্ষার পলিটির ৬ নম্বর ক্লাস এবং আজকের এই ক্লাসে আমরা পলিটির খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি। এই টপিকটা সম্পূর্ণ কভার করব এবং এই টপিকটা থেকে বেশ কিছু প্রশ্ন হয় এবং আমি একদম পরীক্ষা রিলেটেড আজকে আলোচনা হবে। আজকের আলোচনাটা কিন্তু একদমই আগের আলোচনার মতন, মানে আমরা যখন ৫ নম্বর ক্লাসে রাষ্ট্রপতি আলোচনা করেছিলাম কীভাবে, প্রথমে আমরা থিওরি আলোচনা করেছিলাম এবং তারপরে কিন্তু সেই থিওরি অনুযায়ী এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করেছিলাম। আজকের ক্লাসটাও কিন্তু একইভাবে হবে। এখানে লিখেছি কিন্তু প্রথমে আমরা থিওরি আলোচনা করব এবং তার পাশাপাশি কিন্তু সেই থিওরি অনুযায়ী এমসিকিউ প্র্যাকটিস করব। মানে একটা ক্লাসে তোমরা থিওরি প্লাস এমসিকিউ সম্পূর্ণটা পেয়ে যাবে এবং এই ক্লাসে কিন্তু এই যে ভারতের উপরাষ্ট্রপতির টপিকটা সম্পূর্ণ শেষ করব। আর যারা ক্লাসে নতুন তাদের বলব তোমরা কিন্তু অবশ্যই আমার আগের ক্লাসগুলো দেখে আসো। আগের আমরা 5টা ক্লাস আপলোড করেছি, সেই 5টা ক্লাস দেখো। একটা ধাপে ধাপে এগোলে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। আর আজকের ক্লাসের পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটার জন্য সম্পূর্ণ দেখো এবং অবশ্যই কিন্তু প্রথমেই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু আরও অনেক ভালো ভালো ক্লাস পাবে। এবং আজকে দেখো একটা তোমাদের কথা বলি, আগের ক্লাসেও বলেছিলাম যে আমি এখানে কিন্তু WBPSC মিসেলেনিয়াস লিখেছি, কিন্তু এই ক্লাসগুলো কিন্তু পিএসসি মিসেলেনিয়াসের জন্য তো গুরুত্বপূর্ণই, তার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা যেমন WBP, কেপি, তারপর হচ্ছে ক্লার্কশিপ, আরও যে সমস্ত ভ্যাকান্সি পশ্চিমবঙ্গে বেরাবে, মানে পশ্চিমবঙ্গের কিন্তু যে কোনো পরীক্ষার জন্য এই ক্লাসগুলো, এই সেশনগুলো কিন্তু খুবই কার্যকর। তো এইগুলো কিন্তু যারা এই যে পরীক্ষাগুলো টার্গেট করছো, যেমন গ্রাম পঞ্চায়েতের ভ্যাকান্সি বেরাবে, যারা এই পরীক্ষাগুলো টার্গেট করছো তোমরা কিন্তু এই ক্লাসগুলো করো, তোমাদের অন্য কোথাও যেতে হবে না, এখান থেকে কিন্তু সম্পূর্ণ কভার করতে পারবে। পরিষ্কার? আর গ্রাম পঞ্চায়েতের জিকের ক্লাস কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে, হয়তো চলেও এসছে যখন তোমরা ক্লাসটা দেখছো, তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একবার দেখে আসো। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। ঠিক আছে? আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেকে দেখে কিন্তু সেটা করে না, করতে ভুলে যায়, না করে না সেটা জানি না, কিন্তু অবশ্যই করে দিও। দেখো, প্রথমে হচ্ছে আমাদের বেসিকটা আলোচনা করি। প্রথমে ভারতের উপরাষ্ট্রপতি, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে ভারতের রাষ্ট্রপতির কোন পার্টে রয়েছে। পার্ট নাম্বার 5-এ ছিল রাষ্ট্রপতি, পার্ট নাম্বার 5 এবং চ্যাপ্টার নাম্বার 1। উপরাষ্ট্রপতি কিন্তু সেম, পার্ট নম্বর 5 এবং চ্যাপ্টার নাম্বার 1-এই কিন্তু রয়েছে। এটা কিন্তু মাথায় রাখবে কোন পার্টে কোন চ্যাপ্টারে। এবার ভারতের যে উপরাষ্ট্রপতি পদের ধারণা, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে যদি বলে, তাহলে কিন্তু হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপরে ভারতের উপরাষ্ট্রপতি, তিনি কিন্তু ভারতের সংসদের উচ্চকক্ষ কি, মানে রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান, মানে এক্স অফিসিও চেয়ারম্যান। আমরা জানি যে আমাদের ভারতের সংবিধানের এই সংসদের 2টো কক্ষ, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা। লোকসভার স্পিকার থাকে আমরা জানি, এবং রাজ্যসভার কিন্তু সেই চেয়ারম্যান থাকে, এবং চেয়ারম্যান হচ্ছে ভারতের যেই উপরাষ্ট্রপতি সেই কিন্তু চেয়ারম্যান, মানে বর্তমানে যিনি ভারতের উপরাষ্ট্রপতি তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান, এবং তারপরে যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি কিন্তু আবার রাজ্যসভার চেয়ারম্যান হয়ে যাবেন, মানে যিনি উপরাষ্ট্রপতি তিনি কিন্তু চেয়ারম্যান। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? এবার আমরা ধারাভিত্তিক আলোচনা করব। দেখো, প্রথমে হচ্ছে উপরাষ্ট্রপতি ধারা কিন্তু শুরু হয় 63 দিয়ে। 63 মানেই কি? 63 মানেই কিন্তু ভারতের উপরাষ্ট্রপতি পদ। মানে 63-তে আমরা দেখেছিলাম যে 52 নম্বর ধারায় বলা হয়েছিল যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে। তো 63-তেও সেম, সংবিধানে বলা হয়েছে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবেন, ওখানে রাষ্ট্রপতি থাকবেন, এখানে উপরাষ্ট্রপতি থাকবেন। এইবার ধারা নম্বর 64 বলা হয়েছে কি, যেটা আমি একটু আগে বললাম যে রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান, মানে এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা। উপরাষ্ট্রপতির পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান বা সভাপতি হন। উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার সদস্য নন, কিন্তু তিনি কিন্তু চেয়ারম্যান, কিন্তু তিনি কিন্তু রাজ্যসভার সদস্য নন। তা সত্ত্বেও তিনি রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন এবং তিনি উপরাষ্ট্রপতি পদের জন্য কোনো বেতন পান না, তিনি বেতন পান রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করার জন্য। এগুলো কিন্তু পরীক্ষায় দেবে না, তবে এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় দেবে, এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপর হচ্ছে 65 নম্বর ধারায় কী বলা হয়েছে, অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে কাজ করার ক্ষমতা, মানে অ্যাক্টিং প্রেসিডেন্ট। আমি রাষ্ট্রপতি আলোচনার সেশনে বলেছিলাম যে রাষ্ট্রপতির পদটা কিন্তু শূন্য রাখা যাবে না, এবং রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয়, মানে কোনো কারণে ধরো ভ্যাকেন্ট হয়ে গেল, তখন সেটাকে কিন্তু উপরাষ্ট্রপতি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কাজ করবেন, বা উপরাষ্ট্রপতি না থাকলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করবেন। ঠিক আছে? তো দেখো, রাষ্ট্রপতির মৃত্যু, এটা কিন্তু এই যে 65 নম্বর ধারায় এটা লেখা হয়েছে, মানে অ্যাক্টিং প্রেসিডেন্টের কাজ করবে। রাষ্ট্রপতির মৃত্যু, পদত্যাগ বা অপসারণ বা অসুস্থতার কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি সর্বোচ্চ 6 মাসের জন্য করতে পারবেন। মানে আমি আগের ক্লাসে বলেছিলাম যে রাষ্ট্রপতির পদ যদি খালি হয় তাহলে কিন্তু 6 মাসের মধ্যে তাকে নিয়োগ করতে হবে অন্য রাষ্ট্রপতি। তার সেই সময়কে দায়িত্ব পালন করবেন উপরাষ্ট্রপতি। ঠিক আছে? দেখো পরবর্তী ধারা নম্বর
ছেষট্টি, ধারা নম্বর 66-তে কী বলা রয়েছে? উপরাষ্ট্রপতি নির্বাচন এবং যোগ্যতা, মানে ইলেকশন এবং কোয়ালিফিকেশনস। নির্বাচন পদ্ধতি কি? উপরাষ্ট্রপতিও কিন্তু একটি ইলেকটোরাল কলেজ, আমি আগে বলেছিলাম যে রাষ্ট্রপতি ইলেকটোরাল কলেজ, এবং সেখানে সংসদের, রাজ্যসভা, লোকসভার নির্বাচিত সদস্যরা ভোট দান করেন, কিন্তু নমিনেটেড বা তোমাদের নমিনেট হচ্ছে মনোনীত সদস্যরা কিন্তু ভোটদান করেন না। এবং সেটা কিন্তু দেখো, এক সেকেন্ড আমি এখানে লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে প্রেসিডেন্টের কে ভোটদান করেন? লোকসভা, রাজ্যসভার নির্বাচিত সদস্যরা এবং রাজ্য বিধানসভার লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্য বিধানসভারও কিন্তু নির্বাচিত সদস্যরা, এবং দিল্লি এবং পুদুচেরির বিধানসভার নির্বাচিত সদস্যরা। এখানে কিন্তু কোনো রকমের নমিনেটেড সদস্যরা বা মনোনীত সদস্যরা কিন্তু ভোটদান করেন না। এবার আমাদের উপরাষ্ট্রপতির কারা কারা ভোট দিতে পারে উপরাষ্ট্রপতি নির্বাচন করার জন্য? দেখো, সংসদের উভয় কক্ষে, মানে লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সদস্য মানে যারা নির্বাচিত তারাও দিতে পারেন এবং যারা মনোনীত তারাও দিতে পারেন। কিন্তু আমরা দেখেছিলাম যে রাষ্ট্রপতি নির্বাচনে যে রাজ্য বিধানসভার এমএলএ তারাও ভোট দিতে পারেন, কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু তারা ভোট দিতে পারেন না। এখানে একটা কথা বলি, আগের ক্লাসে যেটা বলিনি, সেটা হচ্ছে রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট পদ্ধতি, সেখানে কারা কারা ভোট দিতে পারেন? সেখানে ভোট দিতে পারেন এই যে উপরাষ্ট্রপতির নির্বাচনে যারা ভোট দেন তারা কিন্তু রাষ্ট্রপতির ইমপিচমেন্টে ভোট দেন, এটা মাথায় রাখবে, ঠিক আছে? সেখানে কিন্তু ইমপিচমেন্টে কোনো রকমের বিধানসভার সদস্যরা বা এমএলএরা ভোট দেন না, ঠিক আছে? এবার কোয়ালিফিকেশন, যোগ্যতা কী কী লাগে উপরাষ্ট্রপতি পদের জন্য? তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, ন্যূনতম বছর হচ্ছে 35, যেটা আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রেও দেখেছিলাম, এবং তাকে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে। আর রাষ্ট্রপতির ক্ষেত্রে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা হতে হবে। কোনো রকমের লাভজনক পদে থাকা চলবে না, মানে প্রায় সেমই আছে, শুধুমাত্র এই যে রাষ্ট্রপতিকে লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে এবং উপরাষ্ট্রপতিকে রাজ্যসভার, ঠিক আছে? তো এটা ছিল কোয়ালিফিকেশানস এবং নির্বাচন। তারপর ধারা নম্বর 67, এখানে বলা হয়েছে কার্যকালের মেয়াদ এবং পদচ্যুতি। কার্যকাল হচ্ছে 5 বছর, রাষ্ট্রপতির মতনই, এবং পদত্যাগ করতে চাইলে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। আমরা আগের ক্লাসে দেখেছিলাম যে রাষ্ট্রপতি দেন উপরাষ্ট্রপতির কাছে, উপরাষ্ট্রপতি দেন রাষ্ট্রপতির কাছে। পদচ্যুতি বা অপসারণ পদ্ধতি, দেখো, উপরাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য কোনো আনুষ্ঠানিক ইমপিচমেন্টের প্রয়োজন হয় না। এই অপসারণের প্রস্তাবটা শুধুমাত্র রাজ্যসভাতেই প্রথম উত্থাপন করা যায় এবং লোকসভায় করা যায় না। আমরা রাষ্ট্রপতির ক্ষেত্রে দেখেছিলাম যে দুটো সভাতেই কিন্তু করা যায়। আর রাজ্যসভার তৎকালীন সমস্ত সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় পাশ হওয়ার পর লোকসভা তাতে সম্মতি দিলে উপরাষ্ট্রপতি অপসারিত হন, তবে এর জন্য 14 দিন আগে তাকে নোটিশ দিতে হয়। আমরা এটা কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রেও দেখেছিলাম, ঠিক আছে? আর রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতিটা কোন ধারায় সেটা তোমরা কমেন্ট করে জানাও এখনই। পরবর্তী ধারা দেখো, ধারা নম্বর 68, এখানে পদ শূন্য হওয়ার সময়সীমা, মানে ভ্যাকান্সি। উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করে নিতে হবে। পদটি শূন্য হলে যত দ্রুত সম্ভব নির্বাচন করতে হয়। রাষ্ট্রপতির মতো নির্দিষ্ট 6 মাসের সময়সীমা এখানে উল্লেখ করা নেই, এটা মাথায় রাখবে। জাস্ট এই আর্টিকেলটা মনে রাখবে, এত কিছু দেবে না পরীক্ষায়। ধারা নম্বর 69, শপথ গ্রহণ ওথ। উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান উত্তরে ভারতের রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিকে করান হচ্ছে সিজিআই, মানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ধারা নম্বর 71 কি বলা আছে? রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিরোধ। দেখো, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নির্বাচন নিয়ে কোনো যদি বিতর্ক বা বিরোধ দেখা যায়, সেটাকে মীমাংসা করে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্টই কিন্তু সেটার মীমাংসা করে, ঠিক আছে? তারপর দেখো, আমরা প্রায় শেষ চলে এসেছি। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন মণ্ডলীর পার্থক্য, এটা পরীক্ষার সময় একটু নাকি কনফিউজ থাকে, একটু বলে দিই। রাষ্ট্রপতির ভোটে এমএলএরা ভোটদান দেয়, মনোনীত সদস্যরা দেয় না। উপরাষ্ট্রপতির ভোটে এমএলএরা ভোটদান দেয় না, কিন্তু মনোনীত সদস্যরা ভোটদান দেয়। রাষ্ট্রপতির ক্ষেত্রে কি? সমস্ত এমপি, এমএলএ যারা হচ্ছে এই নির্বাচিত তারা কিন্তু ভোট দেয়। উপরাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু এমপি, রাজ্যসভা লোকসভার এমপি, নমিনেটেড প্লাস যারা ইলেক্টেড, প্রত্যেকেই ভোট দেয়, কিন্তু এখানে কোনো এমএলএ ভোট দেয় না, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তো এগুলো ছিল আমাদের উপরাষ্ট্রপতির ধারা অনুযায়ী আলোচনা। এবার আমরা উপরাষ্ট্রপতি সম্পর্কে দেখে নিই। প্রথম উপরাষ্ট্রপতি ছিল প্রথম উপরাষ্ট্রপতি ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। তিনি পরপর 2 বার উপরাষ্ট্রপতি পদে নিযুক্ত ছিলেন এবং পরবর্তী তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হন, এটা আমরা আগের ক্লাসে দেখেছি। জাকির হুসেন ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি, পরবর্তী তিনি ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হন। তারপরে ভিভি গিরি, 1969 সালে রাষ্ট্রপতি জাকির হুসেনের মৃত্যুর পর তিনি প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হন, এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম, তাই আমাদের আর বেশি পড়তে হবে না। গোপাল স্বরূপ পাঠক, তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি যিনি পরবর্তীতে রাষ্ট্রপতি হননি। তারপরে হচ্ছে বিডি যাত্রী, তিনি ফখরুদ্দিন আলী আহমেদের মৃত্যুর পর তিনি অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছিলেন।
জাস্টিস এম হিদায়তুল্লাহ, তিনি ভারতের একমাত্র ব্যক্তি যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অস্থায়ী রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি 3টি পদেই দায়িত্ব সামলেছেন। নীলাম সঞ্জীব রেড্ডির মতো তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ঠিক আছে? তারপরে দেখো পরবর্তী দেখো আর ভেঙ্কটরামন, পরবর্তীতে তিনি ভারতের 8ম রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাই ডক্টর শঙ্কর দয়াল শর্মা, দেখো এগুলো জাস্ট তোমরা এগুলো একটু দেখে নেবে, আমি এগুলো বলে দিচ্ছি। তারপর হচ্ছে ভারতের কে আর নারায়ণন, কৃষ্ণকান্ত, ভৌর সিং শেখাওয়াত, তারপর হচ্ছে মোহাম্মদ হামিদ আনসারি, এম ভেঙ্কাইয়া নাইডু এবং জগদীপ ধনকর আমাদের মানে এখন বর্তমান যিনি, তার আগে কিন্তু ধনকর কিন্তু আমাদের উপরাষ্ট্রপতি ছিলেন। বর্তমানে কি? বর্তমানে হচ্ছে সিপি রাধাকৃষ্ণন। ঠিক আছে? ইনি কিন্তু ভারতের 15তম উপরাষ্ট্রপতি। আর বাকি তোমরা এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের রাষ্ট্রপতির মোটামুটি আলোচনা। যতগুলো মানে যে জিনিসগুলো পরীক্ষার জন্য দরকার আমরা কিন্তু সমস্ত কিছু আলোচনা করেছি। উপরাষ্ট্রপতি মানে টপিকটা অতটাও বড় না, যতটা দরকার আমরা ততটা কিন্তু আলোচনা করে দিয়েছি। এর বাইরে মনে হয় না কিছু দেবে। তোমরা এগুলো কিন্তু বারবার করে রিভিশন দেবে। এবার আমরা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে নিই কিছু। দেখো, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন? কত নম্বর ধারা? 52 হবে না, 52 আমরা দেখলাম ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত ধারা। 72 রাষ্ট্রপতির পার্ডনিং পাওয়ার। 63 হচ্ছে উপরাষ্ট্রপতি, মানে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে, সেটার ধারা। উত্তর হবে ধারা নম্বর 64। ঠিক আছে? ধারা নম্বর 64 উত্তর বলে দিলাম। তারপর হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, উপরাষ্ট্রপতি নির্বাচনে নিচের কোন ব্যক্তিরা ভোট দিতে পারেন না? পারেন না বলেছে কে? লোকসভার নির্বাচিত সদস্য দিতে পারেন উপরাষ্ট্রপতি পদে, আর রাজ্যসভার মনোনীত সদস্যরা দিতে পারেন, আর রাজ্যসভার নির্বাচিত সদস্যরা দিতে পারেন, কিন্তু রাজ্যসভার কিন্তু এই রাজ্য বিধানসভার কিন্তু এমএলএরা দিতে পারেন না। কিন্তু এই যে মনোনীত সদস্য, এটা কিন্তু আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন না। ঠিক আছে? তারপরে দেখো পরবর্তী প্রশ্ন, উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান? উপরাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী করান না, প্রধান বিচারপতিকে কাকে করান? রাষ্ট্রপতিকে করান। কাকে করান? রাষ্ট্রপতিকে করান। লোকসভার স্পিকার না, উত্তরে ভারতের রাষ্ট্রপতি, এবং তিনি কিন্তু পদত্যাগপত্রও কিন্তু তার কাছেই জমা দেন। ঠিক আছে? তারপর দেখো পরবর্তী প্রশ্ন, এই যে পরবর্তী প্রশ্ন চলে এসছে, আমি যেটা বললাম, উপরাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার কাছে পদত্যাগপত্র জমা দেন? উত্তরকে উত্তরে ভারতের রাষ্ট্রপতি। আর ভারতের রাষ্ট্রপতি কার কাছে দেন? উপরাষ্ট্রপতির কাছে। ঠিক আছে? দেখো নেক্সট, উপরাষ্ট্রপতিকে পদ থেকে সরানোর প্রস্তাব প্রথম কোথায় উত্থাপন করা যায়? উপরাষ্ট্রপতি মানে এইমাত্র দেখলাম যে লোকসভায় করা যায় না, এটা কিন্তু রাজ্যসভায় করা যায়। আর লোকসভা রাজ্যসভা উভয় করা যায় হচ্ছে প্রথম, দেখো এখানে কিন্তু প্রথমে এটা পাস হওয়ার পর লোকসভায় যাবে, কিন্তু প্রথমে কিন্তু রাজ্যসভায় করতে হয়, মানে প্রথমে লোকসভায় করা যাবে না, কিন্তু রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু যে কোনো সভায় প্রথমে করা যাবে। তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কে ভারতের একমাত্র উপরাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন মারা যান? উপরাষ্ট্রপতি কিন্তু বলছে, কে হবে উত্তর বলো? উত্তর হবে কৃষ্ণকান্ত। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি সর্বোচ্চ কতদিন অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কাজ করতে পারেন? উত্তর হবে 6 মাস। এটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম, 6 মাস কিন্তু কাজ করতে পারেন। তোমার 6 মাসের মধ্যে নির্বাচন করতেই হবে। তারপর হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ব্যক্তিগতভাবে কততম উপরাষ্ট্রপতি বলেন ছিল? এটা কততম উপরাষ্ট্রপতি ছিলেন তিনি? আমরা দেখলাম বর্তমানে কত? বর্তমানে হচ্ছে 15তম, কিন্তু তিনি ছিলেন আগে, তার মানে 14তম হবে। 15তমকে তোমরা কমেন্ট করো। পরবর্তী প্রশ্ন, উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কোনো বিরোধ বা তর্ক দেখা দিলে মীমাংসা কে করবে? মীমাংসা করবে আমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তো এই ছিল আমাদের মোটামুটি আলোচনা। দেখো, উপরাষ্ট্রপতি থেকে এই প্রশ্নগুলোই দেয়, এর থেকে মানে এত আর অত কিছু দেয় না। মানে দেখো, ধারা অনুযায়ী কিছু দিতে পারে, কোন পার্টে বা কোন ধারা, যে চেয়ারম্যানের ধারাটা দিতে পারে, তারপরে হচ্ছে অ্যাক্টিং প্রেসিডেন্টের ধারাটা দিতে পারে, এবং যে আমরা উপরাষ্ট্রপতি আমাদের ভারতে আজ পর্যন্ত যত উপরাষ্ট্রপতি ছিলেন তাদের লিস্ট থেকে যেই গুরুত্বপূর্ণ ঘটনা সেটা আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে পিডিএফটা দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে, সেখান থেকেই দেবে। এর বাইরে উপরাষ্ট্রপতি কিন্তু তেমন কোনো একটা প্রশ্ন দেয় না, তোমরা যে কোনো পরীক্ষার প্রশ্নপত্র দেখতে পারো। হ্যাঁ, এবার যেমন WBCS বা কেন্দ্রের বিভিন্ন বড় বড় পরীক্ষা, যেমন SSC CGL, এই ধরনের পরীক্ষা একটু ডেপথে দেয়। আমাদের তো পশ্চিমবঙ্গের পরীক্ষা অত ডেপথে দেয় না, তাই আমাদের তো পড়ার দরকার নেই। যতটা আমাদের প্রয়োজন ততটাই আমরা পড়বো। তো এই ছিল আজকে সম্পূর্ণ আলোচনা। তোমরা আজকে ক্লাসের পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। আর যারা ক্লাসে নতুন তারা কিন্তু অবশ্যই একটাই জিনিস বলো, তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো, তাহলে কিন্তু এরকম কন্টেন্ট আরও ফ্রিতে বেশি বেশি করে পাবে তোমরা। ঠিক আছে? আর এই ক্লাসগুলো যারা অন্যান্য পরীক্ষাও দিচ্ছ, তোমরাও কিন্তু রেগুলার ক্লাসগুলো করো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। ঠিক আছে? আর তোমাদের কাছে যদি কোনো MCQ বই থাকে, এই উপরাষ্ট্রপতি টপিকটা একটু বই থেকে প্র্যাকটিস করে ক্লাসটা দেখার পর দেখবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা করতে পারছো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।